তো এই ধরনের সিনেমা যে মানুষ পছন্দ করছে, কানেক্ট করছে, ইমোশন হচ্ছে, এটা আসলে আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি এই সিনেমা বিশেষ করে। সিনেমাটা তো একদম ট্র্যাজেডি ছিল। ওই পার্টটা আমার খুব ইমোশনাল, কারণ আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। ওই দৃশ্যগুলো আমি আসলে অনেক বেশি ডিটেল দেখতে পেয়েছি। সাউন্ড খুব ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের বড় সমস্যা যেটা দাঁড়ায়, আমাদের একটা হলের সাউন্ড সিস্টেম একরকম থাকে, যে কারণে প্রপার সাউন্ডটা বোঝা যাচ্ছে না, বোঝা যায় না বাংলাদেশে কিছু কিছু হলের ক্ষেত্রে। এই জন্য আমি সাউন্ডটা চেক করছিলাম, সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। এটা আমি বরাবরই করি আমার সব সিনেমার ক্ষেত্রে। যখন সিনেমা চলে আমি অডিয়েন্সের রিয়েকশন দেখার চেষ্টা করি, যে কোথায় অডিয়েন্স কানেক্ট করে, কোথায় আসলে অডিয়েন্স তার কনসেন্ট্রেশন হারায় ফেলে চলে যায়। কারণ আমার কাছে মনে হয় যে প্রতিটা সিনেমা আমার একটা জার্নি, প্রতিটা সিনেমা আমার একটা শিক্ষা, আমি লার্ন করি একটা সিনেমা থেকে, এবং আমি দর্শকের পালস বোঝার চেষ্টা করি আসলে। বাট এই সিনেমাটাকে আমি একটা কথা বলবো, এই সিনেমাটা আসলে শুধুমাত্র বাণিজ্যিকতা, ব্যবসা, মানে এই সিনেমাতে আমার কোনো আইটেম সং নাই, ওরকম নায়ক নাই। নায়ককে দেখতে খুব সুন্দর না, নায়ক দেখতে কালো, দাঁড়িয়ে আছে। তো এটা আসলে আমি ওরকম সিনেমা বানাতে চেষ্টা করেছিলাম যেটা আসলে জীবনের সাথে খুব সহজেই হয়, মানে আমাদের পৃথিবীতে যেরকম, বাংলাদেশে যেরকম সেরকম। তো এই ধরনের সিনেমা যে মানুষ পছন্দ করছে, কানেক্ট করছে, ইমোশন হচ্ছে, এটা আসলে আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি এই সিনেমা বিশেষ করে। তা আমি চেষ্টা করবো সবসময় প্রতি বছর একটা হলেও এই ধরনের সিনেমা বানাতে, এবং একটা কমার্শিয়াল সিনেমার পাশাপাশি আমি এই ধরনের সিনেমা বানানোর চেষ্টা করবো। আর সাউন্ডের ক্ষেত্রে, সাউন্ড দিকে আমরা আমাদের দেশে এখন পর্যন্ত একটু দুর্বলতা আছে। প্রপার সাউন্ড ডিজাইনার এবং ডিজাইন করার জন্য যেগুলো স্টোরিজ আমাদের দেশে নাই, আমরা একটু পোস্ট প্রোডাকশনে পিছিয়ে আছি। তো আমাদের এটাতে ওভারকাম করতে হবে। ভিজুয়ালে এবং মিউজিকে, সিনেমাটোগ্রাফিতে আমরা অনেক আগে গেছি, কিন্তু সাউন্ড এবং রাইটিং আমরা পিছিয়ে আছি। ইনশাআল্লাহ সামনে এটা আমাদের দেশ ভালো করবে আসবে। Okay, আমাদের এখানে rolling microphone আছে, so we're going to volunteer the rolling microphone. For making such a beautiful movie, which I can relate. Actually, it's a pressure cooker. When I was in Dhaka, I came from Bogra, then I came to Dhaka. It was totally like a mess for me first few months, and then I think it took a part of special. I mean, a special category. Thank you. Sorry, I believe. Okay, any more questions? There's one over here. সিনেমাটা তো একদম ট্র্যাজেডি ছিল। মানে এত দুঃখ লাগছে লাস্টে, কোনো কিছুই ঠিক হলো না, কেউই খুশি ছিল না। ইট ওয়াজ নট আ হ্যাপি এন্ডিং, বাট a lot of times সিনেমা যখন ট্র্যাজেডি হয় তখন পুরো মুভিটার মধ্যে কখনো কোনো মোমেন্টস থাকে না যেখানে মানুষ হাসে। বাট আমি অনেকবার হাসছি, আমার পাশে আমরা সবাই মিলে মানে everybody was laughing, which is also such a relief. It's a great break. আমার প্রশ্ন হচ্ছে কি, যে যে সিনগুলাতে অনেক ব্লার ছিল আর মেইন ক্যারেক্টারটাকে এত মুভমেন্টে যে দেখানো হচ্ছিল, ওইটা কি ওয়াজ ইট ইউ হু ডিসাইড? একটা ওয়ান টেক শট ছিল। তো আমরা খুব চেষ্টা করেছি এই সিনেমাটা এইভাবে করে বলা, যে আমরা ক্যারেক্টারকে সবসময় ক্যামেরা ফলো করতে থাকে, এবং আরো কিছু জিনিস আমরা এই সিনেমাতে রাখার চেষ্টা করেছি। আপনারা যখন সিনেমাটা ওটিটিতে মুক্তি পাবে তখন দেখবেন আরো কিছু জিনিস আমরা পার্টিকুলার রাখার চেষ্টা করেছি। আমাদের যে কোনো ক্যারেক্টার যখন কোনো ক্রাইম করে বা যদি অন্যায় কাজ করে, যেটা নেগেটিভ, তার হাতে হয় রেড কিছু চলে আসে অথবা রেড ওড়না পড়ে। আপনি খেয়াল করে দেখবেন যখন ওই মেয়েটাকে তার ভাই কাছ থেকে জমি বিক্রি করছিল, ওই যে ওয়াইফ, যখন ওয়াইফ তাকে ভাইয়ের কাছে যায়, বলে যে ঠিক আছে আমি দিচ্ছি, আস্তে একটু লাল কালারটা ওড়না পড়ে, রেড কালারটা আমরা পার্টিকুলারলি নেগেটিভ কালার হিসেবে করার চেষ্টা করেছি। এবং এই রেশমা যখন আসলে এই টাকাটা নিয়ে যায় চঞ্চল ভাইয়ের কাছে, যে টাকাটা রেড কালার খামের মধ্যে মোড়ানো ছিল, যে টাকাটা চঞ্চল ভাই চুরি করে নিয়ে যায়, চঞ্চল ভাই যে জায়নামাজ দিয়ে নামাজ পড়তেছিল, সেই জায়নামাজটা কালারটা ছিল লাল। এবং শেষের দিকে এরকম প্রত্যেকটা জায়গায় যতবার লাল আছে আমরা আগে ইন্ডিকেশন দিয়েছি যে সামনে নেগেটিভ কিছু ঘটবে, আমরা কালারের মাধ্যমে গল্প বলার চেষ্টা করছি। এবং রেশমাও শেষে যে ওনারা দিয়ে ওই আমাদের সেলিম ভাইকে মেরে ফেলে, সেই ওনারা ছিল রেড কালার, আসলে ওই দিনই রেড কালার পড়েছিল। এবং রেশমার বান্ধবীর সাথে যে ঝগড়া করছিল, ওদের বান্ধবী এর আগ পর্যন্ত বান্ধবীর কালার শেড ছিল রেড, কিন্তু ওই সময় তার কালার শেড ব্লু হয়ে গিয়েছে, এবং রেশমার লাল কালার ড্রেস পরা ছিল, যে ও আসলে চেঞ্জ হতে চায়। তা আমরা কালার দিয়েও আসলে গল্প বলার চেষ্টা করেছি।
প্রথম ছবিতে অনেক কিছু হয়তো হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি। তো এটা আমার প্ল্যান ছিল যে আমরা আসলে বাট হ্যাঁ, এই ছবিটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ আপনারা দেখবেন এই সাবজেক্টটাই আসলে খুবই 18+ সাবজেক্ট। তা আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়েছে, আমরা কতটুকু দেখাতে পারবো, কতটুকু দেখাতে পারবো না। সেখানে আমরা র্যাপ গান ইউজ করেছি, যেহেতু গানের মাধ্যমে এটা হলে আসলে এই জিনিসটা লাগবে। তো এই তো আপনাদের ভালো লেগেছে, আমি খুশি। আমি খুব অবাক হয়েছি, আমি খুব টেনশন ছিলাম যে যেহেতু আমার সিনেমা ফ্যামিলি অডিয়েন্সটা বেশি দেখে, আমি ভাবছিলাম যে মানুষ কিভাবে রিয়েক্ট করে। আর বাংলাদেশের সবচেয়ে অবাক করার বিষয় হলো মেন অডিয়েন্স, যারা নারী অডিয়েন্স এই সিনেমা অনেক বেশি পছন্দ করেছে। তার মানে তারা আসলে কন্টেন্ট দেখতে চায় যে আমাদের দেশে একটা ঘটনা আছে না, সিনেমা মানে এরকম হতে হবে। এই যে আপনি বলেন হ্যাপি এন্ডিং, মানে অন্য সিনেমার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এন্ডিংটা একটু এরকম করে দিই তাহলে সিনেমাটা হিট হয়ে যাবে আসলে, বা এমনি একটা গান রেখে দিয়ে আমরা একটা ইসলামিক গান দিয়ে সিনেমাটা শেষ করেছি। আমি এখানে একটা মানে হাবিব অথবা অর্ণবের একটা স্যাড গান দিতে পারতাম, আসলে হয়তো আপনারা আরো বেশি কান্না করতেন, কিন্তু আমরা আসলে চাইনি। আমরা ওই বাচ্চাটার চোখে সিনেমাটা শেষ করতে চেয়েছি, কারণ বাচ্চা যখন মাদ্রাসায় পড়াশোনা করে ও আসলে ওর কাছে এই গানটাই বাজে আসলে। তো এই সিনেমাতে আমি এমন কিছু করার চেষ্টা করিনি যেটা আসলে এটা করলে এটা হিট হবে, এটা করলে এটা ওয়ার্ক করবে। আমি চেষ্টা করছি সততার সাথে সিনেমাটা বানানোর জন্য। তো এই জন্যই সিনেমার এন্ডিং বলতে পারেন, আমাকে অনেকে বলছিল যে কেন পাখি চরিত্রকে মেরে ফেললাম, কেন ও বেঁচে গেলে ভালো হতো আসলে। তো এই আসলে আমাদের জীবনটা এরকমই, আমরা যারা হয়তো আপনারা সবাই যারা এখানে থাকেন তারা অনেক লাকি, আপনারা দেশের আসলে দুনিয়াটা আসলে এত সহজ না, সবার জীবনটা এত সুন্দর না। সিনেমাতে আমরা সুন্দর সুন্দর জীবন দেখাই, জীবনটা আসলে এরকমই হয়তো যে যাকে ভালোবাসে সে তাকে পায় না, যে যেটা করতে চায় সে সেটা করে না। তো আমরা এই সিনেমাটা তৈরি করার চেষ্টা করেছি যে কেউ হ্যাপি নেই, এবং আমরা কার্মা দেখানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা মানুষ তার কার্মা এই হয়। আচ্ছা, আপনাদের এই জিনিসটা কেমন আছে? আমার যে অন্য অন্য ছবির সাথে যে কানেক্ট, মানে একটা গল্পের একটা নাম ছিল যে আমার একটা ছবি পরাণ, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, এটার সাথে আমরা চেষ্টা করছি ম্যাচ করার জন্য আমাদের গল্পের ফিলোসফি। তো থ্যাংক ইউ সবাইকে। আর কারো প্রশ্ন আছে? চেষ্টা করেছেন মাদ্রাসার অ্যাঙ্গেল রেখে, এবং আমরা জানি আপনি নিজেও মাদ্রাসা অ্যাঙ্গেলে পড়াশোনা করেছেন মাদ্রাসা সেক্টরে। তো এই যে রেশমা যেভাবে জীবিকা নির্বাহ করছে, সেই এই জিনিসটাকে গল্পে ইনকর্পোরেট করা কি আপনার ওই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বা মাদ্রাসা থেকে পড়েছেন সেইখানে কিছুটা হেল্প করেছে কিনা, নাকি পুরোটাই আপনার গল্পটা অন্যভাবে এসেছে? ওই পার্টটা আমার খুব ইমোশনাল, কারণ আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। ওই দৃশ্যগুলো আমি আসলে অনেক বেশি ডিটেল দেখতে পেয়েছি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার একটা অন্য গল্প আছে, এটা দিয়ে একটা সিনেমা বানানো যাবে, আমার বোন এখানে আসলে জানবে, কারণ আমার বংশীয় মাদ্রাসায় পড়া নেই, ওটা রিজার্ভে মাদ্রাসায় পড়েছিলাম। ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের মা জীবনে করে ওকে দেখতে আসে না, মানে অনেক সন্ত্রাসী মানে ইয়েও আছে যারা একটা বাচ্চা এতেই ওকে পড়ায় রাখে। তার মধ্যে কিন্তু দেখতাম যে আমাদের মা বাবা যখন আসতো দেখতে, ওরা তাকায় থাকতো যে কোনো একদিন যদি ওর গার্জিয়ান আসে, কোনো একদিন যদি ওর বাবা আসে অথবা তার মা আসে। তো ওটা আমার ওই পার্টটা আমার লাইফের থেকে আমার খুব কাছ থেকে দেখা কিছু গল্পের ক্যারেক্টার, এবং আমরা ওই নিষ্পাপ বাচ্চাটা চোখ দিয়ে আসলে পৃথিবীতে দেখে। এবং আপনি কি খেয়াল করবেন পুরো সিনেমাটাই ঢাকা শহর খুবই ডার্ক, যখনই গল্পটা আসলে মাদ্রাসার দিকে যায় তখনই এটা খুব সুন্দর হয়ে যায় আসলে। ওই বাচ্চার চোখের, ওই বাচ্চাটা ঢাকায় থাকে না, বাচ্চা ঢাকার বাইরে থাকে, পাহাড়ি অঞ্চলে থাকে, সুন্দর বাংলাদেশে থাকে। কিন্তু বাংলাদেশের যে রাজধানীটা, যেখানে অনেক ফ্লাইওভার আছে, আপনার খেয়াল আমাদের দেশে আমরা কিন্তু সব দেখাইছি, ফ্লাইওভার, মেট্রো রেল, কিন্তু গল্পটা আসলে ফ্লাইওভারের উপরে না, গল্পটা নিচের ছিল। ফ্লাইওভারে আমরা যখন উপর দিয়ে যখন যাই তখন আমাদের খুবই ভালো লাগে, আমরা খুবই অল্পটা মানে এখন তো এক্সপ্রেস ওয়ে হয়েছে, আমরা 80 টাকা দিয়ে ঠাস করে পার হয়ে যাই। কিন্তু এটা নিচে যাদের ঘর তাদের জীবনটা কিন্তু স্মুথ না, আমরা ওই গল্পটা বলার চেষ্টা করেছি। বাট হ্যাঁ সাইড ভাই, আমি ওই গল্পটা আসলে ইন্টারন্যাশনালি বলার চেষ্টা করেছি যে হ্যাঁ, এবার এটা কি খেয়াল করে দেখবেন এই ছেলেটা কোনো ক্লোজ শট নাই পুরো সিনেমাতে। আমরা আসলে ওর পিছন থেকে ওরকে আমরা দেখাতে চাইনি, ওর চোখ দিয়ে আমরা গল্পটা দেখানোর চেষ্টা করেছি আসলে। আর এটা আমার একটা টেস্ট ছিল, আমার সামনে আমি হয়তো মাদ্রাসা নিয়ে আমি আরো সিনেমা বানাবো। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, এই সিনেমার যে পার্টটুকুতে এই ছেলেটার গল্প ছিল, মানে আমি এখানটাও যত বুঝে বাংলাদেশে বেশি মানুষ খুব বেশি কানেক্ট করছে জায়গাগুলোতে। তো তার মানে এই জিনিস মানে মাদ্রাসার গল্পগুলো মানুষ দেখতে চায়, কারণ আমরা এই গল্পগুলো একদমই অচেনা। এরকম ড্রেস, এরকম টুপি, ওদের যে ফিলোসফি, ওদের যে স্বপ্ন, ওদের যে পড়াশোনা, আমি বিশ্বাস করি আমি মাদ্রাসা না পড়লে সিনেমা বানাতে পারতাম না। শুনতে অন্যরকম লাগতে পারে, আমাকে মাদ্রাসা আসলে অনেক শিখাইছে যে ভালো খারাপ এইটা। তা আমি যে ডিফারেন্ট একটা জার্নি, আমার সেই জার্নিটার মাধ্যমে, এবার আমি সিনেমা বানাই কেন, আমার তো একটা উদ্দেশ্য আছে সিনেমা বানানোর, আমার একটা বক্তব্য আছে। এই ছবিতে আমরা একটা জিনিস ক্লিয়ার করেছি, কার মা
মানে কার্মা পেতে গেলে আপনাকে আসলে মানে দোজকে যেতে হবে না, আপনি দুনিয়াতেই পাবেন। মানে আমরা যে অন্যায় করবে, আপনারা খেয়াল করে ভাইটা টাকার জন্য তার, এটা অনেকের ফ্যামিলিতে হয়, কেউ বিপদে পড়লে ওই সময়ই ফ্যামিলির অন্য কেউ জমিটা কিনে নেয় বেশি টাকা দিয়ে, কম টাকা দিয়ে বিপদের মুহূর্তে, সেই টাকাটা দিয়ে কিন্তু সে ভালো থাকতে পারলো না, তার পা কেটে ফেলতে হইলো, এবং সে বোন তাকে আবার হেল্প করলো। তো এই ছোট্ট কিছু কিছু জিনিস দিয়ে আমরা চেষ্টা করেছি ওই জিনিসটা, বাবু ভাই যে ক্যারেক্টার পুলিশ অফিসার, সে লোভে পড়ে সে একটা কাজ করে সে বাঁচতে পারলো না, এবং আমাদের মেইন ক্যারেক্টারকে আমরা ও একটা পর্যায়ে লোভে পড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত সেও বাঁচতে পারলো না। এই যে লোভ, এবং আমাদের প্রত্যেক ক্যারেক্টার কিন্তু গ্রে শেডে আমরা আনার চেষ্টা করছি, কেউ প্রপারলি ভালো প্রপারলি খারাপ না। আমাদের যে নায়ক ছেলে ক্যারেক্টার ছিল, রিজভি যে ক্যারেক্টারটা করেছে, সেও কিন্তু একটা পর্যায়ে লোভে পড়ে যায়, যে সে একটা মেয়েকে ভালোবাসে, সে তাকে বিয়ে করার জন্য বিদেশ যাবে, সে কিন্তু তার বোনকেও বলতেছে যে তুই বিয়ে করে ফেল, তাও সে বিদেশ যেতে চায়। এই যে আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা খারাপ সত্তা আছে, আবার একটা ভালো সত্তাও আছে। আপনারা খেয়াল করে সিনেমার শুরুতে ড্রাইভার ক্যারেক্টারটা সে খারাপ থাকে, তার গলায় সবসময় মাফলার পরা থাকে, লাল একটা মাফলার। সিনেমার শেষ দিকে সে মাফলাটা খুলে বলে গরম লাগতেছে, মানে শেষের দিকে সে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিল, যে কিন্তু আমি আপনাকে ধরাই দিলাম, আপনারা যে কাজটা করছেন সেটা খারাপ, কিন্তু সে বাঁচতে পারেনি, কারণ এর আগে সে তার মেয়েকে বিক্রি করে দিচ্ছিল, সে তার বউকে নির্যাতন করছিল। ওইটাই আমরা এই সিনেমার মধ্যে বলার চেষ্টা করছি, আমাদের ভিতরেই প্রতিটা মানুষের মধ্যে একটা হিরো সত্তা আছে, একটা ভিলেন সত্তা আছে, তা আমরা মাঝে মাঝে এটাকে বের করি না। তো সেটা দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে হয়তো আমাদের জীবনে সার্থক হবে, যে আসলে ভালো দিকটা বের করা উচিত। তো এইটাই ছিল সিনেমার একটা ফিলোসফিক্যাল জায়গা। তো আমি বারবারই বলছি এই সিনেমাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা, কারণ আমি এই ধরনের সিনেমায় বানাতে চাই। কেন আমি এই সিনেমাটায় তারেক মাসুদ শুরু করলাম, আর কেনটা করলাম না, আমার কাছে মনে হচ্ছে এটা আমার প্রথম ছবি। আসলে এতদিন আমি সিনেমা বানানো শিখছি, মানে টেস্ট করছি সিনেমা বানানো যায় কিভাবে। তো তারেক মাসুদ আমার গুরু ছিল, তার কাছ থেকে আমি ফিল্ম মেকিং শিখেছি। তো আমার কাছে মনে হচ্ছে এই ছবিটাই আসলে তাকে উৎসর্গ করা উচিত, কারণ তার মাধ্যমে আমি আসলে প্রথম সিনেমাটা বানালাম, যেটা আসলে একদম, কারণ আমি আগে কোন সিনেমাতে এত চিন্তা ভাবনা করিনি আর কি, যে এই শটের পরে এটা কেন হবে, কেন লাল কালার হবে, এটা আমি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেছি। এবং আরেকটা জিনিস, যে পালাবি কোথায় যে জায়গাটা আছে, আপনারা জানেন কিনা জানি না, পালাবি কোথায় যে সিনেমাটা যিনি বানিয়েছেন তার নাম শহীদুল ইসলাম খোকন। উনি বাংলাদেশের অনেক বড় ডিরেক্টর, তার সব ছবি সুপার ডুপার হিট ছিল। উনি প্রথম ছবি বানিয়েছিল অল্টারনেটিভ ছবি, সেটার নাম ছিল পালাবি কোথায়, তার খুব পিক মোমেন্টে, এবং সেই ছবিটা খুব একটা চলেনি। পরবর্তীতে যে এই ছবিটা খুবই নাম করেছিল, যেখানে 3টা মেয়ে গল্প ছিল। তো আমারও জীবনের ক্যারিয়ারের পিক সময়ে আমি তুফান তাণ্ডব না বানানোর পর আমি তুফান 2 বানাতে পারতাম, সুরঙ্গ 2 বানাতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমি পেশা করতে পারি। আমার কাছে কিন্তু ভালো লাগে না যে আমার ছবিটা এবার 2 নম্বরে আছে। সবসময় আমি যখন সিনেমা রিলিজ করি আমার ছবিটার এই থাকে 50 কোটি 60 কোটি এরকম থাকে গ্রস সেল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এইটাই নাম্বারটা থেকে বড় ব্যাপার, যে মানুষের ভালোবাসা সেটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমি এই ছবিটা বানাই, আমার সব থেকে খুশি। মানে আমার তুফানের বক্স অফিসে অনেক হিট, আমি তুফানও বানাবো, কিন্তু আমি পেশা কুকারের মতো ছবি আরো বেশি বানাতে চাই আসলে, কারণ সিনেমা শুধুমাত্র ব্যবসা না, সিনেমা আসলে একটা অনুভূতি। তো এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ, সবাই আমাকে দোয়া করবেন। সামনে আমি চেষ্টা করা আলোচনা বানাতে, এই জন্য আমি ভুলভ্রান্তি হয়েছে আমাদের, চেষ্টা করেছিলাম আমরা, তো সামনে চেষ্টা করব। আপনারা ভালো লাগলে ফেসবুকে লিখবেন, মানুষকে বলবেন, এই ধরনের সিনেমা যত বেশি মানুষ দেখবে আমরা তত বেশি ধরনের সিনেমা বানাতে পারবো। একটা ফাইনাল প্রশ্ন Very আমি যেটা বলতে চাই, আমি সিলেটি ভাষায় মাতমু, আমি আমি এখন কিন্তু আমি ছবির ভিতরে রয়েছি, আমি বাড়াইতে পারলাম না। আমি খুবই ইমোশনাল, I could relate to the movie a lot. My question is, how did you balance storytelling and realism? মানে স্টোরিটেলিং কাহিনী বলাটা আর রিয়েলিজম আপনি ব্যালেন্স কেমনে করছেন? এবার তো বলতে পারবো না কিভাবে ব্যালেন্স করছি, এবার ব্যালেন্স করা তো সিনেমা বানানো যায় না। আমি আসলে রিয়েলিটির মধ্যে থাকার চেষ্টা করেছি, যতটুকু রিয়েলিটির মধ্যে থাকা যায়, এবং রিয়েলিটির মধ্যে থাকার মাধ্যমে স্টোরিটাকে ঠিক করার চেষ্টা করেছি। যেহেতু একটা হাইপারলিঙ্ক মুভি ছিল, চাইলেও আমরা আসলে সবগুলো ক্যারেক্টারের বিস্তারিত দেখাতে পারিনি। আমরা কিছু ক্যারেক্টারকে মানে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, কিছু ক্যারেক্টার আমরা আংশিকভাবে রাখার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, ব্যালেন্সটা তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে করতেই হয়। আমি তো আমার খুব ইচ্ছা হচ্ছিল পলিটিক্যালি একটু যদি আমরা যেতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার এই ছবিটাতে মূল ক্যারেক্টার হলো রেশমা, তো আমরা রেশমার জার্নিটাকে বেশি ফলো করেছি আমাদের ক্যামেরা। সিনেমার শুরুটাও এটা হয়েছে,
আপনি খেয়াল করতে পারেন অনেকে অভিযোগ আছে এই ছবিটা নিয়ে, দেখেন আমরা কোথাও কিন্তু বলি নাই যে এই ছবিটাতে 4টা নারীর গল্প 4 জনকে সমান সমান দেখাবো, মানে অনেকেই আছে যে 4 নায়ক নায়িকাকে কেন সমান সমান দেখানো হলো না। ফিল্ম ডিরেক্টরের কাজ তো আসলে একদম সমানভাবে ভাগ করে সিনেমা দেখানো না। আমাদের সিনেমা শুরু হয় কিন্তু যেখান দিয়ে শেষ হয় সেখান দিয়ে। শুরুতেই আমরা ক্লিয়ার করেছি এই ছবিটা আসলে এই বাচ্চাটা এবং বাচ্চাটার মার গল্প এবং ওই ড্রাইভারটার গল্প। প্রথমেই কিন্তু আপনার খেয়াল করে সরিষা খেত ওই বাচ্চাটা এবং একটা বাসে উঠে, বাস থেকে নেমে এই গাড়িতেই উঠে, যে গাড়িটাতে সিনেমাটা শেষ হয় আসলে। তো ব্যালেন্স একটু করতে হয়েছে, কিন্তু আমি এই ছবিটাতে ওরকম ব্যালেন্সিং যাইনি। আমি একটু সৎ থাকার চেষ্টা করেছি, যে আসলে সিনেমাটিক কারণে কিছু করার চেষ্টা করিনি, যে এখানে এই কাজটা করলে এটা সিনেমাটিক হবে, এটা একটু টুইস্ট হবে, সেটা করার চেষ্টা করিনি। আমি যতটুকু যা সত্যি তাই রাখার চেষ্টা করেছি। ক্রসফায়ার থেকে শুরু করে পলিটিক্যাল কিলিং এবং আমাদের যে পলিটিক্স, এরকম অনেক কিছু বক্তব্য ছোট ছোট আছে, যা বাবা পলিটিক্স করতে হবে আমি করবো, মা করতো আমি করবো। এই যে ছোট ছোট জিনিস দিয়ে আমরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, যেটা আমাদের দেশে আসলে খুবই রিয়েল। এবং এই যে বিদেশ যাওয়ার প্রতি যে আমাদের একটা খুবই একটা বড় ব্যাপার, যে বিদেশ শুনলে আমাদের মন ভালো হয়ে যায়, এটাও আমাদের সিনেমাতে কিন্তু একটু চলে আছে। যে আছে না যে ছেলেকে বিদেশ পাঠাবে, এই জন্য মেয়েকে বিদেশ দিচ্ছে, এই যে একটা মানে অনেক বড় আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা আছে না বিদেশ প্রীতি একটা ব্যাপার আছে। সরি আপনারা সবাই বিদেশ থাকেন, আপনারা কিছু মনে করবেন না, এটা একটা কিন্তু ফ্যাক্ট। মানে আছে না যে অনেকেই দেশের বাইরে প্রতারিত হয়, সবাই তো লন্ডনে আমেরিকা আসতে পারে না যারা দেশের বাইরে যায় আসলে। তো আমরা রিয়েলিটি ছোট ছোট করে আনার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, এটাই ব্যালেন্স ছিল। তো থ্যাংক ইউ। Okay, can we have a round of applause for Adam? Three very quick comments.